সুপ্রিয় দর্শক, প্রতি পর্বেই আমরা চেষ্টা করি দারুণ সব শিল্পীদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে, আর আজকেও তার ব্যতিক্রম নয়। দীর্ঘদিন ধরে গানের সাথে যুক্ত আছেন এমন একজন শিল্পী আমাদের মাঝে আছেন, দারুণ একজন কণ্ঠশিল্পী আমাদের সঙ্গে আছেন অন্না আক্তার। গল্প করব, গান শুনবো, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। অন্না আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ATN মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে পেয়ে ভালো লাগছে। দীর্ঘদিন ধরেই আপনি গানের সাথে আছেন, আপনার কাছ থেকেই জানতে চাইবো আপনার গল্পটুকু। আমার গানের শুরুটা ক্লাস 4 থেকে, অনেক ছোটবেলা থেকেই। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আসলে আমার হামদ নাত দিয়ে শুরু গানটা। তখন থেকে আমি গানের সুযোগটা সেভাবে পাইনি, ফ্যামিলির থেকে সেভাবে পাইনি, কিন্তু গানটা যখন আমি হামদ নাত দিয়ে শুরু করলাম তখন জাতীয় কম্পিটিশনে এসে, তো ওখানে আমি জাতীয় পুরস্কার পেলাম হামদ নাতে। সেটা কি শুরু থেকেই? শুরু থেকেই। তখন থেকে ওই হামদ নাতে যখন আমি জাতীয় পুরস্কার পেয়ে গেলাম, তখন স্কুল থেকে আমার ফ্যামিলিকে জানালো যে ও তো যেহেতু হামদ নাতটা গানেরই একটা অংশের মধ্যে পড়ে, সুরেই গাওয়া হয়, তো তখন টিচাররা আমার বাবা মাকে বললো যে ও তো ভালো গান করে বা ভালো গান গাইতে পারবে, তো ওকে একটু গান শেখার ব্যবস্থা করেন। বা আমি ওই স্কুলে অনেক ধরনের গানও গাইতাম প্রোগ্রামে, যেগুলো শুনে শুনে গাওয়া হতো, শিখে গাওয়া হতো না। তো সেইভাবেই আসলে পরবর্তীতে আমার বাবা আমাকে হারমোনিয়াম কিনে দেয়, টিচার রেখে দেয়। তারপরে ক্লাস 6-এ যখন পড়ি তখন আমি জাতীয় কম্পিটিশন করি, ওখানে লালন গীতির উপরে আমি জাতীয় পুরস্কার পাই। তাহলে আপনার শুরুটা হয়েছিল হামনাত দিয়ে এবং পরবর্তীতে আপনি লালন গীতির উপরেও পুরস্কার পেয়েছেন, এবং আমরা জানি যে আপনি আধুনিকও করেন, তাহলে বলা যায় নিজেকে ভার্সেটাইল শিল্পী হিসেবে আপনি তৈরি করেছেন নিজেকে। জি, ছোটবেলা থেকেই অনেকগুলো পুরস্কার আপনি পেয়েছেন। পরবর্তীতে আপনি 2012 সালে একটি রিয়েলিটি শোর মাধ্যমে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে পদযাত্রা রেখেছেন বা পা রেখেছেন। একটু জানতে চাইবো যে এই রিয়েলিটি শোতে আসার গল্পটুকু। রিয়েলিটি শোতে আসার আগে তো আমি বিভিন্ন, ওই যে বললাম যে ছোটোবেলা থেকে যখন গানটা করতাম, তো তখন থেকে স্টেজ শো করা হতো। গানটা যখন শিখে ফেললাম, শুনে শুনেই বেশি গান গাওয়া হতো আসলে। তখন বিভিন্ন সিনেমার গান, বিভিন্ন গান গেয়ে গেয়ে তারপর একটা টাইমে যখন সেরা কণ্ঠ দেখলাম যে রেজিস্ট্রেশন চলছে, তখন আমি আসলে নিজেকে ওখানে নাম লেখাই, রেজিস্ট্রেশন করি। তারপর পর্যায়ক্রমে তো সেকেন্ড রানার আপ হয়ে গেলাম 2012-তে। তো তারপর কিছুদিন গানের থেকে একটু দূরেই ছিলাম, এখনও অনেকটাই দূরে। তো আমি এখন আবার নতুন করে চেষ্টা করছি। আমি তো টাঙ্গাইলে ছিলাম, আমার বাড়ি টাঙ্গাইলে, তো ওখান থেকে এসে আমার গান গাওয়ার সুযোগটা ফ্যামিলির কারণে খুব একটা হয়নি। তো এখন আমি ঢাকায় থাকছি, আমার বাচ্চাদেরকে নিয়ে আমি ঢাকায় সেটেল এখন। তো এখন আমি নিজেকে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আচ্ছা, ঠিক সেই 2012-তে যখন আপনি রিয়েলিটি শোতে জয়েন করেছিলেন, আপনার কি মনে আছে কোন গানটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট ছিল? আমি আসলে সেরা কণ্ঠে আমার সব থেকে বেশি গাওয়া হয়েছে সাবিনা ইয়াসমিন ম্যামের গান। তো ওনার বেশ কিছু গানই আমার ওখানে গাওয়া হয়েছে। তো ওই গান, ওখানে একটা গান ছিল তুমি আমার মনের মানুষ, সালমান শাহ শাবনূর অভিনীত। এই গানটা আমার ওই সময়ে বেশি ভালো হয়েছিল আর কি। তাহলে আমরা কি একটু শুনবো সেই গানটি? আমরা আবার ফিরে যেতে চাই সেই নস্টালজিক টাইমটাতে। নিশ্চয়ই। তুমি আমার মনের মানুষ, মনের ভিতর, তুমি আমার মনের মানুষ, মনের ভিতর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না কো কোনোদিনও পার। বাহ, দারুণ মিষ্টি কণ্ঠে দারুণ একটি গান শুনলাম, খুবই পরিচিত একটি গান। পরিচিত গানগুলো কিন্তু দর্শকদের সামনে যখন প্রেজেন্ট করা হয় তখন কিন্তু অনেক ভয় কাজ করে যে ভালো হবে কিনা, আলোচিত হবে কিনা বা সমালোচিত হবে কিনা। সেই সময়টাতে আপনার ভয় ভীতি কাজ করেছিল কিনা, বা আপনি আসলে সেই সময়টাতে কিভাবে এই বিষয়গুলোকে দেখেছেন? ভয় তো অনেক হয়েছে, কারণ আমি যে গানটি গেয়েছি, এই গানটি যখন আমি গেলাম তখন আমার সামনে কিন্তু শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যামেও উপস্থিত ছিল। সে কারণে অনেক ভয় পাচ্ছিলাম গানটা গাওয়ার সময় যে আমার গানটা কেমন হবে, আমি গানটা কি গাইতে পারলাম কিনা। তো গাওয়া শেষে ম্যাডাম দাঁড়িয়ে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছিল এবং জড়িয়ে ধরেছিল
গানটি শুনে এটা আমার কাছে অনেক বড় অন্যরকম পাওয়া একটা মনে বিষয়। হয়েছিল। বাহ, দারুণ। 2012 পর থেকে দীর্ঘ সময় ধরে আপনি মিউজিক ইন্ডাস্ট্রিতে আছেন, কিন্তু সেই অনুযায়ী আপনার কিন্তু মৌলিক গানের সংখ্যা একদমই নেই, সেটা কেন? ওই যে বললাম, আমার ফ্যামিলির কারণে আমার আসলে গানের পেছনে এরকম সুযোগ হয়নি, কারণ আমি টাঙ্গাইলে ছিলাম। ওখান থেকে এসে এসে আমার গানটা গাওয়া আমার জন্য খুব একটু কষ্টকর হয়ে গিয়েছিল, যার কারণে টাঙ্গাইল থেকে এসে আপনার পক্ষে সম্ভব হচ্ছিল না ঢাকায় কাজ করা, কারণ সব মিউজিক ইন্ডাস্ট্রি সম্পূর্ণটাই ঢাকা কেন্দ্রিক। জি, আমি চ্যানেলেও দেখা গেছে যে চ্যানেলেও খুব একটা সুযোগ পাইনি। এখন যেহেতু ঢাকায় আসছি, এখন ইনশাল্লাহ আবার শুরু করবো ইনশাল্লাহ। এই যে আপনি বলছেন যে এখন আপনি ঢাকাতে সেটেল হয়েছেন, এখন আপনি নতুন করে আপনার ক্যারিয়ারটাকে শুরু করতে চাচ্ছেন, দর্শকদেরকে অনেক কিছু আপনার দেয়ার ছিল যেটা আপনি দিতে পারেননি, সেটা আপনি এখন দিতে চাচ্ছেন। তো এখন আপনার পরিকল্পনাটা কি, আপনি কিভাবে এগোচ্ছেন? এখন আসলে স্টেজ শো তো এখন একটু কম, আর আমার নিজের মৌলিক গান এখন কিছু গানের জন্য আমি কাজ শুরু করেছি অলরেডি, ইনশাল্লাহ আমরা পাবো। আমরা কথা বলছিলাম ব্যাক স্টেজে যে আপনি ফোক গানের উপরে এখন চর্চা করছেন বা ফোক গানকে দর্শকদের কাছে প্রেজেন্ট করতে চাচ্ছেন, এটা কেন? আমার কাছে মনে হয় যে এখন মানুষ একটু ফোক গানের উপরে আবার একটু পছন্দটা ঘুরেছে, তো আমার মৌলিক গান এখনও নতুন কিছু হয়নি, তো আমার এজন্যই চাওয়া যে এখন ফোকটা দিয়ে আমি শুরু করি। যেহেতু সময়ের সাথে সাথে আপনি ট্রেন্ডকে ফলো করছেন, তাহলে আপনার কণ্ঠে কি আমরা একটু ফোক গানের দুটো লাইন শুনবো? নিশ্চয়ই। এখন যে গানটি গাইবো, এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় শাহ আলম সরকার এবং কবির বকুল, এবং গানটি শুরু করেছেন শ্রদ্ধেয় ইমন সাহা। শুনবো। বান্ধিলাম পীড়িতের ঘর। শুনবো গানটি। বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পার, আদরের দিলাম ঘরের চাল, ও মনোহরে সুখেতে রব চিরকাল। বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পার, আদরের দিলাম ঘরের চাল, ও মনোহরে সুখেতে রব চিরকাল, ও মনোহরে সুখেতে রব চিরকাল। বাহ, দারুণ একটি গান শুনলাম, খুবই ভালো লেগেছে। আচ্ছা, আপনার যেহেতু ইন্ডাস্ট্রিতে বেশ একটা গ্যাপ ছিল, আপনি অন অফের মধ্যে ছিলেন, আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে এই যে একটা গ্যাপ দিয়ে আপনি আবার ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করছেন, এটা আপনার ক্যারিয়ারে কোনো প্রভাব পড়বে? একটু তো কষ্ট হবেই, একটু প্রভাব পড়বেই, কারণ ওই সময়টা যদি আমি রেগুলার থাকতাম, আমার প্রোগ্রাম থাকতো, অনেকে আমাকে তখন ডাকতো, চিনতো। এখন সেটা থেকে একটু দূরে, আমাকে নিজেকে প্রেজেন্ট করতে একটু টাইম লাগবে। যাক, আমরা আপনার শুভ কামনা করছি আপনার ক্যারিয়ারের জন্য। ইনশাল্লাহ খুব ভালোভাবে আপনি ক্যারিয়ারে এগিয়ে যাবেন, কারণ যেহেতু আপনি ছোটবেলা থেকে গান শিখেছেন এবং গানের প্রতি আপনি প্যাশনেট। এবার একটু আসি যে সব থেকে বেশি গান শোনা হয় কার বর্তমান সময়ে যারা কাজ করছেন তাদের মধ্য থেকে? অনেকেই ভালো গাচ্ছে, এর মধ্যে আমার কাছে লুইপার গান খুবই ভালো লাগে, কণাও ভালো গান করে, কোনালাপু, এদের সবার গানই মোটামুটি ভালোই লাগে। তো জানতে পারলাম আপনার কাছ থেকে যে কোন শিল্পীকে আপনি পছন্দ করেন বর্তমান সময়ের। এখন কিন্তু বর্তমান সময়ে অনেক মিউজিক ডাইরেক্টর খুব ভালো ভালো কাজ করছে, কার সাথে কাজ করার ইচ্ছে আছে? এখন আমি যে গানটি এখন কাজ করতে দিয়েছি সেটা আকাশ মাহমুদের সাথেই যাচ্ছে। তার পরবর্তীতে আসলে অনেকেই তো ভালো আছে, যেমন ইমরান আছে, তারপর আমার ইমন সাহা ভাইয়ার সাথে গান করার খুব ইচ্ছা আছে, বাপ্পা মজুমদার স্যারের সাথে আছে, অনেকেই আছে। বলা যায় যে বর্তমান সময়ে যাদের পরিচিত মুখ যারা আছেন তাদের সবার সাথে আপনি কাজ করতে চাইছেন। বাহ, দারুণ। আমরা আপনার এই ইচ্ছাকে শুভ কামনা জানাই। অনেক অনেক ধন্যবাদ এত দারুণ কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আগামীতে আপনার সাথে আমাদের আবারও দেখা হবে, তবে যাবার আগে এটিএন বাংলার দর্শক আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে কি বলে যাবেন? আমি কিন্তু অনেক ছোটবেলায় যখন হামদনাদ করতাম, যে বললাম প্রথমে, তখন কিন্তু এটিএন বাংলায় শাপলা শালুক নামে যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামে আমি অনেক ছোট ছিলাম তখন ওই প্রোগ্রামটাও আমার করা হয়েছে। তো এটিএনের সাথে কিন্তু আমি অনেক আগের থেকেই পরিচিত। তো এটিএন আমার কাছে অনেক আপন, এটিএন আমার পরিবারের মতো। যদিও অনেক বছর ধরে আসা হয় না, কিন্তু এটিএন আমার কাছে খুব আপন লাগে। তো এটিএনকে বলবো অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।
18-এর জন্য অনেক শুভকামনা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, কারণ আপনিও আমাদের পরিবারের একটি অংশ অবশ্যই। যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব, কিন্তু আয়োজন শেষ করবো আপনার গান শুনে। আপনি ততক্ষণে চিন্তা করে ফেলুন কোন গানটি আমাদেরকে শোনাবেন। সুপ্রিয় দর্শক, গল্প হলো, দারুণ কিছু গান শুনলাম, এবারে সময় হয়ে গেছে চলে যাবার আগে কথা দিয়ে যাচ্ছি, আগামী পর্বে আবারও আসবো দারুণ একজন শিল্পীকে নিয়ে। আর ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। কোন গানটি থাকছে আমাদের জন্য শেষে? এবারে আমি শ্রদ্ধেয় শিল্পী কনক চাপা ম্যামের একটি গাওয়া গান গাইবো, শুনবো। তুমি আমার এত বেশি আপন, যাকে ছাড়া বুঝি না কিছু এমন, বেঁচে থাকার জন্য শুধু তোমায় প্রয়োজন, বেঁচে থাকার জন্য শুধু তোমায় প্রয়োজন। তুমি আমার এত বেশি আপন, তুমি আমার এত বেশি